স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আপনি জানেন গতকাল রাত ৯টার দিকে বঙ্গভবনে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, শিক্ষা ও সড়ক সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাকি ১৩ জন উপদেষ্টার হাতে থাকছে ১৪টি মন্ত্রণালয়। দর্শক, এখন দুপুরের আয়োজনে এ নিয়ে আমরা আপনাদের জানাবো বিস্তারিত। সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে জন্য বাংলাদেশ যাত্রা করতে পারে সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারবো। যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আমরা দেখছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৩ উপদেষ্টা। এর আগে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান উপদেষ্টারা। এ নিয়েও এখন দুপুরে আমরা জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এই সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, শিক্ষা ও সড়ক সহ ২৭ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে। বাকি ১৩ উপদেষ্টাকে ১৪টি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এর মধ্যে সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন মন্ত্রণালয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের দুই নেতা নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বিস্তারিত জানাবেন দেবরাজ দেব। নতুন দিনের বার্তাবাহক অন্তর্বর্তীকালীন সরকারের শপথ শেষে এবার দায়িত্ব নেয়ার পালা। নতুন সরকারের প্রথম দিনেই সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দায়িত্ব পালন শুরু করেন উপদেষ্টারা। শ্রদ্ধা জানানো শেষে উপদেষ্টারা চলে যান সরকারের নতুন কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
যমুনাতে সরকারের প্রথম সভায় অনুমেয় ছিল মন্ত্রণালয় বন্টনের। সেই অনুযায়ী বৃহস্পতিবার শপথ নেওয়া 14 উপদেষ্টার মাঝে 41টি দপ্তর বন্টনের সিদ্ধান্ত আসে সভায়, যেখানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বে প্রতিরক্ষা, শিক্ষা, জ্বালানির মতো মন্ত্রণালয় সহ মোট 27টি মন্ত্রণালয়। মন্ত্রণালয়গুলো হলো সশস্ত্র বাহিনী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় সহ ভূমি ও বস্ত্রপাট মন্ত্রণালয়। এছাড়া কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়। সেই সাথে আরও দায়িত্ব নিয়েছেন পানি সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর সাথে সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় এর দায়িত্ব নিয়েছেন এই প্রধান উপদেষ্টা। এছাড়া বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন তিনি। অন্যদিকে বাকি 13 উপদেষ্টা নিয়েছেন বাকি 14টি মন্ত্রণালয়ের, যেখানে সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক দায়িত্ব, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন হাসান আরিফ। এছাড়া সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে পরিবেশ বিষয়ক আন্দোলক সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে শারমিন এস খুরশিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন নূরজাহান বেগম। আর বৈষম্য বিরোধী আন্দোলনের 2 অংশীদার নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে সময় স্বল্পতার কারণে শপথ নিতে না পারা বাকি 3 উপদেষ্টার শপথ গ্রহণ শেষে তাদের মধ্যে বন্টন করা হবে মন্ত্রণালয়। দেবরাজ দেব, এখন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 উপদেষ্টা। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে পুনরুদ্ধার করার কথা বলেন উপদেষ্টারা। বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন আজ সকাল থেকেই ব্যস্ত সময়সূচি। শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা 9:55 দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। শ্রদ্ধা জানানোর পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। পরে প্রধান উপদেষ্টা সেখানে থাকা শোক বইয়ে স্বাক্ষর করেন। সাভার থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর 14 সদস্য। বৃষ্টির মধ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। এ সময় কনিষ্ঠ 2 উপদেষ্টাকে দিয়েই ফুলের তোড়া দেওয়া হয়। পরে এখানেও শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। উপদেষ্টারা জানান ব্যাংকিং খাত, পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করা হবে। দেশের ক্রান্তি লগ্নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন তারা। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনরুজ্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। এখন আমরা একটা মিটিংয়ে বসবো আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা মিটিংয়ের মধ্যে ইমিডিয়েটলি আমরা কি করার আছে এইসব ব্যাপার আমরা আলোচনা করব। সবাই দোয়া করবেন। এটা আমাদের
একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনও তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। এছাড়াও কনিষ্ঠ দুই উপদেষ্টা বলেন, যেসব প্রতিশ্রুতি পূরণ করতে সরকারে এসেছেন সেসব দ্রুতই সবার সাথে আলোচনা করে পূরণ করার উদ্যোগ নেওয়া হবে। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা 5-6 বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু এখন আমরা সরকারে আছি, আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি। সিউল আহমেদ, এখন, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রথম ক্যাবিনেট সভা চলছে। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিফাত, অন্তর্বর্তী সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু আপনারা জানতে পেরেছেন কিনা, কিংবা প্রাথমিকভাবে কোনো আসলে সিদ্ধান্ত আসবে কিনা, কোনো কিছু জানেন কিনা, একটু জানাবেন আমাদের বিস্তারিত। মিমি, ইতোমধ্যে এই ক্যাবিনেট সভা থেকে তারপরে আমরা যেটি দেখেছি, দায়িত্ব বন্টনের বিষয়টি কিন্তু হয়ে গেছে। ইতোমধ্যে প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে, আপনারাও জানেন, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজের কাছে 27টি মন্ত্রণালয় রেখেছেন, যেখানে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা, গণশিক্ষা, রেল, নৌপথ এবং সেই সাথে অন্যান্য যেগুলো রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ মোট 27টি বিদ্যুৎ জ্বালানিও রয়েছে, যেখানে সেগুলো তার কাছে রয়েছে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকে বাকি যারা রয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ বাকি 13 জনের মধ্যে বর্ণন করে দেওয়া হয়েছে। এবং 3 জন যেহেতু শপথ গ্রহণ করেনি, ঢাকার বাইরে রয়েছেন, তারা আজকে ক্যাবিনেট সভায় আসেননি। তো এই জন্য সেই 3 জন এখনো দায়িত্ব বন্টন কোন মন্ত্রণালয়ে পাবেন কিংবা কোন দপ্তরে থাকবেন সেটি কিন্তু এখনো জানা যায়নি। তবে এখন যেটি আমরা দেখছি, ভেতরে যতটুকু জানতে পেরেছি, ভেতরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবেশ করেছেন এবং সেখানে প্রথমত দায়িত্ব বন্টন তো হয়ে গেছে মন্ত্রণালয় বিভাগগুলো। সেখানে এখন যে মাঝখানের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাঝখানে যে 3-4 দিনের যে একটি সময়, এখানে আমরা সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু আমরা সবাই জানি, দেখেছি অনেক জায়গায় পুলিশে এখনো পুরোপুরি দায়িত্ব পুরোপুরি ফিরে আসেনি এবং সেখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার ফিরে আসার জন্য কিন্তু যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। আমাদের সহকর্মী রাহাত রয়েছেন সাথে। রাহাত, আপনার কাছে জানতে চাই, একেবারে বন্টন দায়িত্ব হয়ে গেছে, এখন প্রাথমিকভাবে আমরা যে সভা থেকেও যেটি জানতে পেরেছি যে প্রথমত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে আগে উন্নতি করা এবং সেটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার যে কাজগুলো সেটি শুরু হবে। আপনি কি জেনেছেন, কি দেখছেন? সিফাত, সেক্ষেত্রে আমরাও তাই জেনেছি এবং আইন এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে। তিনি দীর্ঘদিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং একই সঙ্গে তিনি যখন 2007 সালে তিনি এটিএম শামসুল হুদার কিন্তু নির্বাচন কমিশনের একজন কমিশনার ছিল এবং তিনি নিরাপত্তা বিষয়ক যে কাউন্সিল ছিল সেটি নিয়েও তার বিভিন্ন গবেষণা রয়েছে। অর্থাৎ আমরা যতটুকু বিভিন্ন সূত্রে জানতে পারছি যে তাকে যোগ্য ব্যক্তি হিসেবেই কিন্তু তাকে এই দপ্তরটি দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমি আপনাকে একটু বলে রাখতে চাই যে যেহেতু সালেউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, তার কাছেও কিন্তু 2টি দপ্তর রয়েছে, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। যেহেতু এই 2টি দপ্তরে আমরা জানি যে অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলোর দেখভাল করার বিষয় রয়েছে। এছাড়া অধ্যাপক আসিফ নজরুল তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং একই সঙ্গে হাসান আরিফ তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু জানি যে তাদের এই মন্ত্রণালয়গুলো এর আগে বা এই সংশ্লিষ্ট যে
কাজগুলো রয়েছে সেই কাজগুলোরও কিন্তু তাদের এর আগে তাদের অভিজ্ঞতা ছিল, যার কারণে সাধারণ মানুষ যেটি ভাবছিল বা সবার যেটি ভাবনা ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে তাদেরকে সেভাবে বন্টন করা হচ্ছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুইজন সমন্বয়ক ছিলেন তারা দুইজনও কিন্তু বেশ দুটি ভালো দপ্তর পেয়েছে। নাহিদ ইসলাম তিনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং আসিফ যিনি রয়েছেন আসিফ মাহমুদ তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবং আমরা বারবার যেটি বলে আসছিলাম বা এই যে আন্দোলন হলো সেই আন্দোলনের যে মূল বিষয় ছিল সেই বিষয়টি কিন্তু ছিল যে সংস্কারের জন্য, এবং সেই সংস্কারের জন্য যোগ্য ব্যক্তি যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে তাদের যোগ্য ব্যক্তিদের দেওয়ার কথা ছিল। সেই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? একেবারে আমরা যেটি দেখেছি একবারে তরুণ এবং অভিজ্ঞদের একটি সংমিশ্রণ। সালিউদ্দিন আহমেদ স্যারের কথা, আসিফ নজরুল স্যারের কথা বলেছিলেন, তারা কিন্তু একেবারে পরীক্ষিত। অর্থ এবং যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয় দেওয়া হয়েছে এবং আইনের যেটি দেখেছি, এবং এই দুজন প্রথম পছন্দের দিকে ছিল এবং তারা এটি নিয়ন্ত্রণে যখন নিয়ে আসবে সেখান থেকে বৈষম্য যখন দূর করা হবে এবং বাকি মন্ত্রণালয়গুলোতে যে বিষয় দপ্তরগুলোতে কাজ বন্টন করে দেওয়া হবে। এবং যেহেতু প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার কাছে কিন্তু 27টি মন্ত্রণালয় রয়েছে একেবারে জনপ্রশাসন থেকে শুরু করে। একই সঙ্গে যদি আমি আপনাকে একটু জানাই যে সৈয়দা রেজওয়ানা হাসান তিনি পরিবেশ নিয়ে কাজ করতেন, তিনি কিন্তু বন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একবারে রাহাত আমরা সেটি দেখছিলাম এবং বৈঠক এখনো চলমান রয়েছে। দর্শক সেটি আমরা দেখছি যে এখানে বৈঠক এখনো চলমান রয়েছে। মিম, তো এই ছিল আমাদের কাছে যমুনা থেকে সবশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হয়েছিলেন সরাসরি আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার এবং রকিবুল রাহাত। দেখছেন এখন দুপুর। এদিকে গতকাল রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা অরাজকতা তৈরি করছে, তবে তা শক্ত হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর উৎসবের আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে। প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে অনেকেই ব্যানার ফেস্টুন টানিয়েছেন পুরো এলাকা জুড়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জোবরা গ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, স্থানীয়দের উচ্ছ্বাস আসলে তারা কি বলে প্রকাশ করছেন, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পেয়েছেন, তার কাছে আসলে গ্রামবাসীর প্রত্যাশার জায়গাটি কি বলছেন তারা? মিম, দারুণ উচ্ছ্বাস আমরা দেখেছি যে যখন থেকে প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মতি জ্ঞাপন করেছেন, এরপর থেকেই কিন্তু জোবরা গ্রামের বাসিন্দাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস বইছে। এবং তিনি গতকাল শপথ গ্রহণ করার পর থেকে আমরা দেখেছি আজকে চট্টগ্রামের এই জোবরা গ্রামের বিভিন্ন জায়গাতে অনেকেই ব্যানার টাঙিয়েছেন, তাকে অভিনন্দন জানিয়েছেন। এবং আজকে জুমার দিন এবং আমরা দেখেছি নামাজের পরেও কিন্তু অনেকের মধ্যে এই যে প্রফেসর ডক্টর ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন
করেছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল এবং তারা বলছিলেন যে চট্টগ্রাম থেকে এবারই প্রথম চট্টগ্রামের কোনো ব্যক্তি যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং যে কারণে স্বাভাবিকভাবে চট্টগ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কাছে প্রত্যাশার পারদ অনেকটাই বেশি এবং একই সাথে যেহেতু তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন এবং সেই সাথে এই জোবরা গ্রাম থেকেই তিনি তার যেই ক্ষুদ্র ঋণ কার্যক্রম সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রম এখান থেকে শুরু করেছেন এবং আপনি যে দেখতে পাচ্ছেন যে তেভাগা খামার অর্থাৎ এই তেভাগা খামারের মাধ্যমে কিন্তু যারা দরিদ্র কৃষক রয়েছিলেন তাদেরকে যে খামারের যে বা কৃষি যে কার্যক্রম সেই কৃষি কার্যক্রমে নতুন এক যুগের সূচনা করেছিল সেই সময়টাই এই সকল হতদরিদ্র কৃষকদেরকে ঋণ দেওয়ার মতো কিন্তু কোনো ধরনের প্রতিষ্ঠান ছিল না ব্যাংকগুলো এই যে হতদরিদ্র কৃষকদেরকে ঋণ দিত না সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তেভাগা বা 3 ভাগ হয়ে কৃষি যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়েছিল এখন পর্যন্ত এখানকার যারা কৃষকরা রয়েছেন তারা সেই 3 ভাগে ভাগ হয়ে কিন্তু যে কৃষিকাজ সেই কৃষিকাজ তারা করে যাচ্ছেন এবং একই সাথে এই জোবরা গ্রামে সুফিয়া খাতুন যিনি প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্ষুদ্র ঋণ গ্রহীতা তিনি মারা গিয়েছেন তার নাতি যারা রয়েছেন তারাও কিন্তু এখন দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিশেষ করে চট্টগ্রামের জোবরার এই বাসিন্দারা তারা বলছেন যে এখনো অনেকেরই আসলে ভাগ্যের পরিবর্তন হয়নি একজন চট্টগ্রামের সন্তান হিসেবে এবং যেহেতু এই জোবরা থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদের কার্যক্রমের শুরু এবং এখানের এই কার্যক্রম দিয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তাই তারা প্রত্যাশা করছেন বিশেষ করে এই জোবরা গ্রামের বাসিন্দারা প্রত্যাশা করছেন যে এবার তাদের ভাগ্যের পরিবর্তন হবে বা এই গ্রামে এখনো যে উন্নয়নের ছোঁয়া লাগেনি সেটি কিছুটা পরিবর্তন হবে বলে তারা প্রত্যাশা করছেন মিম চট্টগ্রামের জোবরাগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান দেখছেন এখন দুপুর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর তাকে স্বাগত জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের মানুষ স্বাধীনতার সঙ্গে উন্নয়নের পথ বেছে নিয়েছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারে স্বাগত জানিয়েছে চীন বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম বৃহস্পতিবার দেশে ফিরে রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস লক্ষ্য দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে গণতন্ত্র নিশ্চিত করা এরপর থেকেই মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাচ্ছে বিভিন্ন দেশ পুরো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্ষমতার এই আকস্মিক পালাবদল নিয়ে সাড়া পড়ে গেছে আন্তর্জাতিক সব গণমাধ্যমে উঠে আসছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন এই সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন শীর্ষ কূটনীতিক হেলেন লাফাভি ইউনূসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলেও মার্কিন গণমাধ্যমে জানানো হয় বাংলাদেশের মানুষের জন্য ইউনূস গণতন্ত্রের ভবিষ্যৎ বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউর পররাষ্ট্র নীতি প্রধান জোসেফ বরিল জানান গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তিনি বলেন এই সংকটে বাংলাদেশের সুশাসন গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করবে ইইউ শুক্রবার চীন স্বাগত জানায় অন্তর্বর্তীকালীন এই সরকারকে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার নীতি চীন সবসময় মেনে চলে বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে চীন সম্মান করে বলেও জানানো হয় এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন এই সরকারকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে জাতিগত সংঘাত রোধে কাজ করার আহ্বান জানায় জাতিসংঘ ঈশিতা ব্রহ্ম এখন বিশ্ব এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি ফিরে আসছি একটু পর সঙ্গেই থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন এখন দুপুর অবশেষে রাজধানীর বাইরেও বিভিন্ন থানায় যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা তবে থানায় রয়েছে সেনাবাহিনী ও সাধারণ মানুষের কড়া পাহারা ফিরতে শুরু করেছে শৃঙ্খলা এতে স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মাঝে সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত সাবিত সরওয়ারের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিভাগীয় শহরগুলো সহ প্রান্তিক পর্যায়ে শুরু হচ্ছে প্রশাসনিক কার্যক্রম কর্মবিরতি ছেড়ে পুলিশ লাইন্স থেকে থানায় যোগ দিচ্ছেন বিভিন্ন জেলার পুলিশ সদস্যরা শুরু হচ্ছে নিয়মিত পুলিশিং কার্যক্রম এতে শহর নগর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে ফিরতে শুরু করেছে স্বাভাবিক শান্তি শৃঙ্খলা শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ চকবাজার পতেঙ্গা সহ কয়েকটি থানায় ফিরেছেন
পুলিশ সদস্যরা। এ সময় থানায় দেখা যায় সেনাবাহিনী সহ শান্তিপ্রিয় সাধারণ মানুষের উপস্থিতি। প্রথম দিনেই অনেকে পুলিশি সেবার জন্য উপস্থিত হন, তবে অনলাইন সেবা কাঠামো স্বাভাবিক না থাকায় দেয়া যায়নি সেবা। অন্যদিকে নগরীর কোতোয়ালি ও পাহাড়তলি সহ পুড়ে যাওয়া কয়েকটি থানায় এখনও কেউ যোগ দেয়নি। অনলাইনে এগুলো কার্যক্রম হয়, ওইটা চালু হয়নি এখনো। এমনি সোর্সরা আসতেছে, সব পুলিশরা আসতেছে, হয়তো ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ বা বিকালে এটা কার্যক্রম শুরু হতে পারে। আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসেন, আপনাদের পিছনে আমরা জনগণ আছি, ছাত্র ভাইরা আছে, সবাই আছে, আপনাদের পিছনে সেবা যে দিতে হয় সেটা আমরা সাধারণ মানুষের দেবো। আইন শৃঙ্খলা স্বাভাবিক গতিতে ফেরাতে বরিশালেও যোগ দিয়েছে পুলিশ। সীমিত পরিসরে হলেও নগরীর কোতোয়ালি মডেল থানায় কার্যক্রম শুরু করেন তারা। সাধারণ মানুষের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজকে আমাদের থানায় এক সেকশন সেনাবাহিনীর আসছে, একজন সার্জেন্টের নেতৃত্বে তারা আমাদের সামনেই আছে এবং যে কোনো সমস্যার সমাধানে তারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে। বিভাগীয় শহরের বাইরেও থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা। 4 দিন পর পিরোজপুর সদর থানায় সীমিত আকারে শুরু হয় কার্যক্রম। শুক্রবার দুপুর 12টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় থানার কার্যক্রম শুরু করেন তারা। আজ থেকে পুলিশ বাহিনী আমাদের সেবায় আবার পুনরায় নিয়োজিত হচ্ছে এবং পিরোজপুরের স্বল্প আকারে কার্যক্রমও তাদের শুরু হয়ে গিয়েছে এবং আমরা আশা করি দ্রুতই সংকট সমাধান হয়ে যাবে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ থেকে আজকে তাদেরকে ওয়েলকাম ব্যাক জানানোর জন্য কার্ড এবং ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানাতে এসেছি। দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর থানায়ও শুরু হয়েছে সাধারণ নাগরিকদের সেবা দেওয়ার কার্যক্রম। অভিযোগ গ্রহণ সহ আইনি নানা পরামর্শ পাচ্ছেন সেবা প্রত্যাশীরা। এতে খুশি শান্তিপ্রিয় সাধারণ মানুষ। অন্যদিকে 11 দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে নাটোরের 7 থানার পুলিশ সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেও নিরাপত্তার স্বার্থে কাজে যোগ দেয়নি জেলার প্রায় 1100 পুলিশ সদস্য। বগুড়ার চিত্রও অনেকটাই অভিন্ন। এখনও কাজে ফেরেনি পুলিশ। এছাড়াও বেশ কিছু জেলায় এখনও স্বাভাবিক হয়নি থানা পুলিশের সেবা কার্যক্রম। সাবিত সারওয়ার, এখন। জামালপুর জেলা কারাগারে আগুন লাগিয়ে পালানোর চেষ্টার ঘটনায় 6 বন্দী নিহত হয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। এ সময় 4 কারারক্ষী আহত হয়েছেন। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তা। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে কারাগারের বন্দীদের বিদ্রোহের ঘটনা ঘটে। এক পর্যায়ে কারাগারের ভেতরে আগুন লাগিয়ে দেয় কয়েদিরা। পরে কারারক্ষীদের উপর হামলায় তাদের জিম্মির চেষ্টা করে কয়েদিরা। কারাগারে হট্টগোল ও গুলির শব্দ পেয়ে কারাগারের ঠিক পাশেই অস্থায়ী ক্যাম্পে থাকা সেনাবাহিনী এগিয়ে এসে কারাগারের চারপাশ ঘিরে ফেলে। এ সময় সেনা সদস্যরা মাইকিং করে কয়েকদিন শান্ত থাকার আহ্বান জানায়। পরে 12 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সব কয়েদিদের যার যার সেলে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। রাজধানী সহ দেশ জুড়ে ট্রাফিক ব্যবস্থার কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। করা হচ্ছে বৃক্ষরোপণ, আঁকা হচ্ছে গ্রাফিতি ও দেয়াল লিখন। রাষ্ট্র সংস্কার করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ছাত্রছাত্রীরা। শহরের অলিগলিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া সড়ক বিভাজক সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীরা। রাষ্ট্র সংস্কার করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ছাত্রছাত্রীরা। আমরা চাই হচ্ছে মূলত সবাই আইন মানুক, আইনের প্রতি শ্রদ্ধা রাখুক, তারপর ট্রাফিক আইন মেনে চলুক। আমি হতেছে আমার আম্মু আব্বুর পারমিশন নিয়ে আজকে এই ট্রাফিক রুলস নিয়ন্ত্রণ করতে আসছি। আমরা চাচ্ছি যে এখনকার দেশের যে অস্থিতিশীল পরিবেশ, এই পরিবেশটাকে স্থিতিশীল করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমাদের দেশের গাছের অনেক প্রয়োজনীয়তা আমরা জানি, যেমন আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কোনটাই আমাদের অনেক বেশি প্রয়োজন। তো এই জিনিসটা আমরা এড়াই যাই নাই, যে আমাদের যতটুকু সম্ভব আমরা পেরেছি, আমাদের টিমদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
নিত্যপণ্যের দাম সবার নাগালে আনতে সাপ্তাহিক ছুটির দিনে বাজার তদারকিতে নামেন শিক্ষার্থীরা। বাজার ঘুরে ব্যবসায়ীদের ক্রয় রসিদ দেখেন তারা। এই সময় অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন শিক্ষার্থীরা। এদিকে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকারও সংস্থাটির মহাপরিচালক বলেন, সড়কে চাঁদাবাজি কমেছে, দ্রুতই সব সিন্ডিকেট ভাঙতে পারলেই বাজারে স্বস্তি ফিরবে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। দেশের পরিস্থিতি ফের স্বাভাবিক হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতা বিক্রেতাদের হাকডাক। গত কয়েকদিন যারা বাজার করতে পারেননি ভিড় করেছেন তারা। শুক্রবার বাজার তদারকিতে নামেন শিক্ষার্থীরা। বাজার ঘুরে ব্যবসায়ীদের ক্রয় রসিদ দেখেন তারা। এ সময় অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন শিক্ষার্থীরা। বলেন, খুচরা ও পাইকারি পর্যায়ে দাম নাগালের মধ্যে রাখতে হবে। কত দামে যে বেচতেছে প্রোডাক্টগুলো সেটা আসলে আমরা ধরতে পারতেছি না। অনেকে বলতেছে উল্টা আমরা লসে বেচতেছি, কিন্তু ওরা ঠিকভাবে হিসাবগুলো আমাদের দেখাতে পারছে না। আমাদের সমন্বয়ক ভাইদের আদেশ অনুযায়ী আমরা এটা ভেঙে সিন্ডিকেট ভেঙে আমরা দ্রুতই সাধারণ মানুষদের দাম কমায় দিয়ে এবং সাধারণ মানুষদের 3 বেলা খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা এবং পরিস্থিতি তৈরি করব। আমরা যেহেতু মাঠে নামছি, মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমরা আশা রাখি কিছুদিনের মধ্যে আমরা সব নিয়ন্ত্রণে আনবো। শিক্ষার্থীরা আসলো, আসার পরে একটু রিকোয়েস্ট করলো, বললো, এজন্য মনে করেন 50 টাকা করে একটু কমায় দিলাম। অবশ্যই ভালো ওনাদের তরতারি করতেছে, এটা অনেক ভালো। এভাবে তরতারি সবসময় করলে আমি মনে করি যে আশা করি আল্লাহর রহমতে সবকিছু দামে নিয়ন্ত্রণ চলে আসবে। এদিকে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকারও। শান্তিনগর বাজার ঘুরে সংস্থাটির মহাপরিচালক বলেন, সড়কে চাঁদাবাজি কমেছে, তাই দ্রুতই সব সিন্ডিকেট ভাঙতে পারলে বাজারে স্বস্তি ফিরবে। গুলিস্তান পর্যন্ত ক্রস করার সময় সেখানে সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে তাকে 100 টাকা দিতে হতো। সোনারগাঁর মোড়ে সেখানে আরেকটা সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে 50 টাকা নিতে হতো, এবং কারওয়ান বাজারে ঢুকতে গেলে ওই ট্রাকে আপনার 100 টাকা চাঁদা দিতে হতো। হিডেনভাবে আপনার বিভিন্ন পথে পথে চাঁদা নিত, সেই জিনিসটা এখন নেওয়া হচ্ছে না। কিন্তু ট্রান্সপোর্টের কিন্তু দাম কমে নাই, তাহলে ট্রান্সপোর্টের দাম কমা উচিত, মানে পরিবহন খরচ কমা উচিত। সেই জায়গাটায় যেমন কাজ করতে হবে, আরও একটা কাজ করতে হবে, ওই যে যারা নিত সেই মানুষগুলো কি চেঞ্জ হলো কিনা। এদিকে অন্য সপ্তাহের তুলনায় ছুটির দিনে সবজির বাজারে কিছুটা কমে এসেছে দাম। প্রতিটি লাউ 50, ঢেঁড়স 50, কলা 20 থেকে 30, মরিচ কেজি 200, বেগুন 80 টাকায় নেমেছে। বিক্রেতারা বলছেন, কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় অন্তত 10 থেকে 20 টাকা কমেছে। পটলটা গত সপ্তাহে ছিল 80 থেকে 70 টাকা এরকম, এখন বেশি 50 টাকা, ভেন্ডি 50 টাকা। আমার মনে হচ্ছে যে এই সপ্তাহে একটু কম, এবং পরবর্তীতে আস্তে আস্তে সবজি বা অন্যান্য আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আস্তে আস্তে কমে আসবে। অন্যদিকে ইলিশ মাছের দাম কিছুটা কমছে। প্রতি কেজি ইলিশ পাওয়া যাচ্ছে 1400 টাকায়। এর চেয়ে ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে 1000-এর মধ্যে। এছাড়া পাবদা 450 থেকে 500, রূপচাঁদা 850, রুই বড় সাইজের 450, কাতল 400, চিংড়ি 1100, কই 250 ও শিং মাছ বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 600 টাকায়। আগে মনে করেন যে 1700 থেকে 1800 টাকা কেজি বিক্রি করতাম, এখন কিছুটা কেজিতে 1-200 টাকা কমছে। 2টা ইলিশ মাছ নিলাম, আর আগে ছিল এই মাছটা 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি, আজকে নিলাম 1650 টাকা। আগের থেকে মনে হয় একটু কম হয়েছে বাজারটা। গত এক সপ্তাহের তুলনায় আজকে একটু মোটামুটি মাছ আছে, একটু মাছের আমদানি হয়েছে। দামটা একটু রিজনেবল আসা উচিত, সবাই যেন সাধারণ সবাই যেন নিতে পারে। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে নিত্যপণ্যের দাম আরও কমবে বলে আশা করেন ক্রেতারা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। রেলপথে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার পরিবহন বন্ধ থাকায় কমলাপুর আইসিডিগামী কন্টেইনারের জট তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে বন্দরের অপারেশন কার্যক্রম। ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক। গুনতে হচ্ছে বন্দরের অতিরিক্ত মাশুল। কয়েকদিনে বন্দরে পণ্য খালাস ও ডেলিভারি কম হওয়ায় বহির্নগরে বেড়েছে জাহাজ জট। বিস্তারিত জানাবেন হাজেরা শিউলি। সাশ্রয়ী হওয়ায় সাধারণত শিল্প কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল, ইলেকট্রনিক পণ্য, গাড়ির যন্ত্রাংশ সহ বিভিন্ন পণ্য পরিবহন করা হয় রেলপথে। 3টি ট্রেনে প্রতিদিন গড়ে 100 থেকে 120টি কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আনা নেওয়া করা হয়। সাম্প্রতিক আন্দোলনের নিরাপত্তাহীনতার শঙ্কায় গত 21শে জুলাই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও 2 ও 3 আগস্ট সীমিত পরিসরে রেলপথে কন্টেনার পরিবহন শুরু হলেও অনির্দিষ্টকালের কারফিউ জারির পর আবারও তা বন্ধ হয়ে যায়।
এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণ কন্টেইনার জমে গেছে। এই অবস্থায় দ্রুত ট্রেন চালু করতে বুধবার রেলওয়ের সাথে বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ। যদিও পরিস্থিতি স্বাভাবিক না হলে রেলে পণ্য পরিবহন শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের ওভারঅল ক্যাপাসিটি এখনো ক্রস করে নাই বিধায় আমরা সেটা হয়তো অ্যাডজাস্ট করছি এক ইয়ার্ড থেকে আরেক ইয়ার্ডে নিয়ে। তো আসলে এই অবস্থা বেশি দিন চলতে থাকলে আমাদের ইন্টারনাল অপারেশন আসলে হ্যাম্পার হবে। তো সেজন্য আমরা রেলের সাথে প্রতিনিয়ত মিটিং করছি, গতকালও মিটিং হয়েছে। তারাও আসলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছে কখন থেকে চালাবে বা পরিস্থিতি যখন ভালো হবে। তো তারাও কনসার্ন, রেল কর্তৃপক্ষও কনসার্ন। এদিকে রেলপথে পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন শিপিং এজেন্ট ও ব্যবসায়ীরা। এছাড়া কমলাপুর আইসিডিতেও আটকা পড়েছে প্রায় 250 রফতানি পণ্য বোঝাই কন্টেইনার। সেই সঙ্গে গেল কয়েকদিনে জাহাজ থেকে পণ্য খালাস কম হওয়ায় বহির্নোঙরে সৃষ্টি হয়েছে জাহাজ জট, যেটিতে ভিড়তে জাহাজগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে 4 থেকে 5 দিন। আইসিডির কন্টেইনার প্রায় 2200-র উপরে কন্টেইনার আপনার চিরং পোর্টে পড়ে আছে, যেহেতু ট্রেন চলাচল করছে না। এটা নিয়ে আমাদের যেমন ইম্পোর্টারদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। স্বাভাবিকভাবে আমরাও একটা সমস্যার মধ্যে আছি, কারণ আইসিডি বাউন্ড কন্টেইনারগুলো চিটাগংয়ে পড়ে থাকলে যে স্টোরেজটা হয় সেটা কিন্তু লাইনকে বিল করে এবং আমাদের কস্টগুলো কিন্তু কন্টিনিউয়াসলি সেটা বাড়ছে। বন্দরের ইয়ার্ডে এখনও রয়েছে 41,000 টুয়েস কন্টেইনার, আর 1,500 টুয়েস ধারণ ক্ষমতার বিপরীতে আইসিডি ইয়ার্ডে আছে প্রায় 2,300 টুয়েস কন্টেইনার। বর্তমানে রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে জ্বালানি তেল সহ 5টি পণ্যবাহী ট্রেন আটকা পড়ে আছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। রাজনৈতিক আশ্রয় চাইবেন না শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশে ফিরে আসবেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে কথা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে জয় বলেন, পরবর্তী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। দাবি করেন, বাংলাদেশে এখনও সবচাইতে বড় সমর্থক গোষ্ঠী আওয়ামী লীগের। শেখ হাসিনা নির্বাচনে অংশ নেবে কিনা তা স্পষ্ট না করলেও প্রয়োজনে তিনি নিজে রাজনীতিতে যোগ দেবেন বলেও জানান। দল ও কর্মীদের বাঁচাতে যা করার দরকার সব করবেন বলেও উল্লেখ করেন জয়। এর আগে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছিলেন তিনি। শেখ হাসিনা ও আপাতত ভারতেই থাকবেন বলে জানান তার ছেলে। গণ আন্দোলনের মুখে গত সোমবার আকস্মিক পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhonTV-তে।